আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত অ্যাক্টিভিটি দেখেন। আপনি ধর্ম আর রাজনীতিকে আলাদা করতে পারবেন? পলিটিক্স আর ইসলামকে আলাদা করে ফেলা, এই কাজটা কিন্তু উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। যেন পলিটিক্সটাকে ইচ্ছেমতো নোংরামি করতে দেওয়া যায়। মহিলা মানুষের এখানে কি? উনি বলছেন, "আপনারা বাসায় যান। মহিলা মানুষের আবার কিসের রাজনীতি? অ্যান্ড উই আর নট মাইনরিটি।" এটা তো তার মুখে মানায় না। তার দলের অবিসংবাদিত নেত্রী কে ছিলেন? তাই না? একেবারে। ৩৫ বছর ধরে তিনি আড়ালে হোক প্রকাশ্যে হোক দলকে স্টিডি মানে স্টিডি রাখার চেষ্টা করেছেন এবং অবিসংবাদিতভাবে কাজ করেছেন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন ডিজিটালের পডকাস্ট অনুষ্ঠানে। আমি আছি মোহাম্মদ রকিব হোসেন আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের উদীয়মান নারী রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন শিক্ষক। ইতিমধ্যে আপনারা সবাই তাকে টিভি টক শোতে চেনেন, জানেন। মার্দিয়া মুমতাজ। আপা, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন সালাম। আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। একজন নারী হিসেবে বাংলাদেশে এর প্রেক্ষাপটে একজন নারীকে কোথায় দেখতে চান? নারীকে আমরা যেখানে দেখতে চাই সেটার সাথে নারীর যেটা স্বপ্ন সেইটার একটা ছোট্ট একটা ক্ল্যাশ আছে। ক্ল্যাশটা হচ্ছে আধুনিকতার সংজ্ঞা যারা দেয় তারা নারীকে একভাবে দেখতে চায়। আর যে নারী আল্লাহকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, তিনি নিজেকে হয়তো আরেক জায়গায় দেখতে চান। ইসলাম তাকে আরেকটা জায়গায় মর্যাদা দিতে চায়। এটার মধ্যে না একটা ক্ল্যাশ আছে। তো সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হয় বটম লাইনটা হচ্ছে যে নারীর যেটা স্বপ্ন বা যেই জায়গাটাতে নারীকে আমরা দেখতে চাই আইডিয়াল একটা সোসাইটি, সেটা কোনোদিন আসবে কিনা সেটা পরের কথা। কিন্তু আমার নিজের কাছে নিজের জবাবদিহিতার জায়গা হচ্ছে আমি চেষ্টা করেছি কিনা। বা বিভিন্ন যুগে দেখেন নবাব ফয়জুন্নেসা যেভাবে নারীদের জন্য চেষ্টা করেছেন, বেগম রোকেয়া যেভাবে নারীর জন্য চেষ্টা করেছেন, কথা বলেছেন, কেউই সফল হন নাই। কিন্তু তারা আমার কাছে আইডল হতে পারেন। কারণ তারা চেষ্টা করেছেন। তো এবং তারা অনেকগুলো মানুষের চোখ ফোটানোর কাজ করেছেন। যদিও নবাব ফয়জুন্নেসার রাইট আপস আমাদের কাছে অনেক বেশি নাই দেখে আমরা উনাকে অনেক বেশি জানি না। কিন্তু তার ব্যাপারে কিন্তু তার সমসাময়িক মানুষের অনেক লেখা, অনেক মন্তব্য আছে। তিনি সমাজ কল্যাণ, নারীর কল্যাণ, শিশুর কল্যাণের জন্য যেভাবে সামাজিকভাবে এগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। তো সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে আমরা যদি এরকম একজন মানুষের দিকে তাকাই যে তিনি সমাজকে পরিবর্তনের চেষ্টা করেছেন, এই চেষ্টাটা রিমার্কেবল। সমাজ আসলে অনেকভাবে পরিবর্তন হয়েই যায়। সেইটাকে নিজের অনুকূলে ব্যবহার করতে পারাটা, সেই সক্ষমতাটা অর্জন করতে পারছি কিনা আমরা সামাজিকভাবে, এটা দিয়ে আমি হয়তো সময়ে, সময়ে আমার অ্যাচিভমেন্টকে মেজার করব। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আমি চেষ্টা করছি কিনা। আমরা জানি আপনি জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী প্রার্থী হিসেবে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ইটস আ নিউ জার্নি ফর ইউ। তো রাজনীতিতে ১ম আগ্রহ কিভাবে তৈরি হলো আপনার? মানে এই জার্নিটা শুরু হইল কেমনে? জি। এটা মূলত একটা পারিবারিক ইন্সপিরেশন বলা যায়। আ যেহেতু আমার আব্বু-আম্মু ২ জনেই ইসলামী আন্দোলনের সাথে ছিলেন। বিশেষ করে আমাদের জন্মের আগে থেকেই এবং আ দুজনেই আব্বু ছাত্র জীবনে ইসলামী আন্দোলনে কাজ করেছেন। তো আমরা জন্ম হয়ে এমন একটা পরিবেশ দেখেছি যেখানে একই সাথে নিয়মিত কোরআন হাদিস পড়া হচ্ছে, আমাদের পড়ে শোনানো হচ্ছে। যখন আমরা পড়তে শিখেছি তখন আমাদেরকে পড়তে বলা হচ্ছে, পড়া নেয়া হচ্ছে। সেই সাথে সমসাময়িক পত্রিকা থেকে আম্মু বিশেষ করে আমাদেরকে প্রশ্ন করতেন যে, "এইটার এটা পড়ছো? এই আর্টিকেলটা দেখছিলা?" হ্যাঁ? এবং আব্বু যেটা হতো একটু ক্রিটিক্যাল থিংকিং এর জন্য বলতেন যে, "এটা কেন হইল তোমার কি মনে হয়?" ওপেন কোয়েশ্চেনস। তখন আমরা চিন্তা করতে বাধ্য হই, তাই না? তো যদিও আমরা ৫ ভাই-বোন, এর মধ্যে আমি শুধু একটু রাজনৈতিকভাবে হয়তো একটু চিন্তাভাবনা বেশি করেছি এবং আম একেকজনের ইন্টারেস্ট একেক দিকে আসলে। তো এ কারণে একটু পড়তে চেষ্টা করতাম যে কি ঘটনা আসলে। আপনার জন্ম, এ বেড়ে তো ওঠা কোথায়? আ জন্ম চট্টগ্রাম। চট্টগ্রাম। ১ম ৫ বছর সেখানে থেকেছি। আমরা ৯০ এর দশকের একদম শুরুতে ঢাকায় চলে আসি। ওকে। এরপর থেকে ঢাকায় আছি। তো এ কারণে একটু, একটু করে কৌতূহল তৈরি হওয়া, একটু, একটু করে পড়াশোনা করা এই। আমরা আপনাকে দেখলাম
২৪-এর গণঅভ্যুত্থানের পরে মানে মূলত আমরা আপনাকে চিনছি, জানছি ২৪-এর গণঅভ্যুত্থানের পরে। আসলে তার আগের সময়টা কেমন ছিল আপনার জন্যে? মানে জি, যেহেতু আপনি একটা পলিটিক্যাল পরিবারের থেকে এসেছেন, জি। তো এই একটা সময় বিশেষ করে গত আ শাসন আমলে হুম, 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 তখন হুম, আপনাকে আমরা কোথাও দেখি নাই। হঠাৎ হুম, করে হুম, হুম, আপনাকে দেখলাম, আপনি বলছেন। হুম, হুম। তো এই আগের অবস্থাটা আসলে আপনার জন্য কেমন ছিল? আসল ব্যাপার হচ্ছে কি জানেন? আমাদের দেশে একটা বিশেষ করে আপনি যেহেতু মিডিয়ার কথাই বলছেন, মানুষ কোনো কিছুকে দেখে মিডিয়ার চোখ দিয়েই। তো মিডিয়া ইচ্ছে করেই একটা সোসাইটির একটা জায়গাকে দেখে নাই। যেমন ধরেন এই ঘরটার একটা জায়গায় আলো নাই। তার মানে এটা না যে ওখানে কোনো জিনিস নাই। ওকে। কিন্তু আলো যেহেতু নাই আমি দেখতে পাচ্ছি না। যেমন আমি আপনাকে উদাহরণ দেই। আমার ২০১২ তে ফেসবুকের সামান্য যেটা ফ্রেন্ড লিস্ট থাকে সেটা ফিল আপ হয়ে যায়। আচ্ছা। তো আ আমি যেহেতু ছবি দেই না বা তখন তো ভিডিও দেওয়ারও অনেক চল ছিল না। এটার ব্যাপারটা ছিল শুধু লেখালেখির মাধ্যমে। এর আগে ব্লগে লিখেছি। এরপরে ফেসবুকে এরকম একটা সোশ্যাল মিডিয়া আসাতে আমরা মানুষকে চেনার সুযোগ পেলাম, মানুষকে নিজেকে চেনানোর সুযোগ পেলাম। তো এই সময়টা ছিল আসলে একটা বড় জার্নি এবং আমি সবসময় পলিটিক্যালি এক্সপোজড ছিলাম আমি বলব। ২০১২ তেই বিভিন্ন পলিটিক্যাল কথাবার্তা এর আগে কয়েক বছর ধরে বলার কারণে আমি আমার নিজের ইউনিভার্সিটির বেশ কয়েকটা গ্রুপ থেকে ব্যান হই। ওকে। হুম? সেটা ১২ র ঘটনা। তো এরপর থেকে লম্বা সময় ধরে আমরা একটা ব্লগ পরবর্তীতে সেটা ফেসবুক গ্রুপে শিফট করে গেছি। উইমেন এক্সপ্রেস তৈরি করেছিলাম। যেখানে যে কেউ সাহিত্য চর্চা এবং নারী অধিকার বিষয়ক সচেতনতা কিংবা শিশুর যত্ন, পারিবারিক যেকোনো ইস্যুতে লেখালেখি করতে পারেন এবং এখানে আমরা একটা জিনিস এনশিওর করি প্রায় ২০,০০০ এর মতন মেম্বার আছেন। আমরা একটা জিনিস এনশিওর করি যে সবাই যেন সেফ ফিল করে। কারণ আপনি জানেন সোশ্যাল স্ফিয়ারে সোশ্যাল মিডিয়ার স্ফিয়ারে আসলে মেয়েরা সেফ ফিল করা খুব কঠিন। এখানে তাদেরকে নানাভাবে বুলি করা হয়। তো আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মটা আমরা ২০১৩ থেকে যাত্রা শুরু করেছি। আচ্ছা। তো এইভাবেই মোটামুটি আমি কথা বলেছি বিশেষ করে ২৪ আন্দোলনে আমার নিজের ক্যাম্পাস। তারপর আপনি জানেন রেসিডেন্সিয়াল মডেলের একটা ছেলে শহীদ হলো, হুম। ফারহান ফাইয়াজ। ফারহান ফাইজ। ওর শহীদ হওয়ার পরে আমরা গার্ডিয়ানরা মিলে চিন্তা করলাম যে গার্ডিয়ানদের ব্যানারে একটু দেখি রাস্তায় নামা যায় কিনা। সেদিন আমাদের সাথে অনেক মানুষ ছিলেন সিভিল সোসাইটির। আমরা পুরোটা ধানমন্ডি হেঁটেছি। মানুষকে বলেছি বিল্ডিং এর যারা বারান্দায় এসে আমাদেরকে দেখছেন আমরা বলেছি যে নামেন। তো এটার ছবিটাও দিয়েছি। যদিও আমার নিজের যেটা অফিস সেখানে আমি অ্যা কোনো ধরনের অ্যাক্টিভিটি করতে পারি নাই। কারণ এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি। সরকার কোনো কারণে রুষ্ট হয়ে গেলে এখানে আমার ছাত্রদের একটা রিস্ক। যে কারণে আমি ওখানে কোনো ধরনের অ্যাক্টিভিটি করতে পারি নাই। কিন্তু যেখানে দরকার ছিল যে অন্য কারো ক্ষতি না করে আমি কাজ করতে পারবো সেই জায়গাটাতে কাজ করেছি। তো বাস্তবতাটা হচ্ছে যে একটা সময় কিন্তু এটা স্বীকার করবেন নিশ্চয়ই যে একটা সময় আমাদেরকে কেউ শুনতে চায়ও নাই আসলে। আচ্ছা। আপনি বলেন যে শহীদ আব্দুল কাদের মোল্লার পরিবারটাকে যখন নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হলো, তার জানাজায় যেতেও বাধা দেয়া হলো। তাদের বাসার নিচেই ২ টা গাড়িতে তার ছেলেমেয়েরা ছিলেন ৬ জন। তাদের গায়ে হাত তোলা হলো। এটা কিন্তু কোনো মেইনস্ট্রিম মিডিয়া এটাকে নিয়ে পডকাস্ট করে নাই। এটাকে নিয়ে একটু তাদের কথা শুনতে চায় নাই। বরং এটা যে করা ঠিক হয়েছে, আমরা এই জায়গাগুলো অনেক জায়গায় শুনেছি যে এটাই ঠিক। তো এ কারণে আমি বলব যে ২৪ এর পরে আসলে আমাদের মিডিয়ারও হয়তো মনে হয়েছে যে আমরা সব দিকের গল্পগুলা শুনতে চাই। এবং আমি বলব যে এইটা একটা ইতিবাচক দিক, শুধু আমার জন্য না। কারণ যারাই বাংলাদেশে বড় হচ্ছেন, কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, তাকে তো আসলে প্রস অ্যান্ড কনস ২ টাই জানতে হয়। একটা দিককে শুধু একটা সাইড দেখে তার জন্য সিদ্ধান্ত নেওয়াটা শক্ত। এজন্য দেখেন আমাদের দেশে একটা জেনারেশনই তৈরি হয়েছে যারা I hate politics বলেছে। ট্রু। আমি নিজেও একসময় এই জায়গাটাতে হয়তো পার হয়ে আসছি। আমার সাথের মানুষজনকেও শুনছি। কিন্তু আবার এটাও ছিল কেউ ছিল যে তারা খুব বলত যে না এটা বদলাতে হবে। কিন্তু খুব কম। আমরা দেখলাম যে একটা জেনারেশন এসে এই ব্যারিয়ার গুলো ভেঙে দিচ্ছে। বলছে যে না এটা বদলাতে হবে।
যে যাই বলুক আমরা এটা বদলাতে চাই। 18 থেকে এই জিনিসটা শুরু হলো। কারণ আমরা দেখতে শিখলাম। কিন্তু রাইট, এরা যে আমাদের ঘরেই বড় হচ্ছে আমরা কিন্তু কনশাস ছিলাম না। রাইট। তো তাহলে এই জায়গাগুলাকে অ্যাড্রেস করা আসলে আমরা চেষ্টা করেছি। কিন্তু আমরা আসলে সেই ফোকাসটা কখনো পাই নাই। তো আমি বলব যে আমাকে আপনি দেখেন নাই। এটার বড় একটা কারণ হয়তো এটা যে আমাকে কেউ দেখতে চায় নাই বা দেখাতে রাইট, চায় নাই। তাই না? ট্রু। And we are not um, minority. There are many people here. কিন্তু না দেখতে চাওয়ার কারণে আমরা সামনে আসি নাই। আমাদের ব্যাপারে অনেক ধরনের কোয়েশ্চেন ছিল। যারা কোয়েশ্চেন করছে তারাই আবার জবাব দিয়ে দিচ্ছে। আমি সুযোগও পাই নাই আমার ব্যাপারে কোনো একটা কোয়েশ্চেনের জবাব দেওয়ার, তাই না? ট্রু। এইরকম একটা বৈরী সময়ে আপনার পরিবার থেকে কোনো উম আপনাকে বাধা দেওয়া হয়েছিল যে, "ডোন্ট গো, ডোন্ট ডু দিস, ইট উইল বি রিস্কি ফর ইউ" এরকম? আলহামদুলিল্লাহ আমি রাজনৈতিক পরিবারের মেয়ে এবং আ এটা থাকে, তাই না? গার্ডিয়ানের একটা ভয় থাকে জি, সবসময় যে সাবধান থেকো। কিন্তু ৫ আগস্টের দিনেও আমি বের হতে হয়তো দুপুর হয়ে গেছে। আমার আম্মু ফজরের সময় এসে শাহবাগ ঘুরে গেছেন। একটা খারাপ শাসককে আমার সরাতে হবে, এই স্বার্থটা আমার ব্যক্তিগত না। এটা সময়ের চাহিদা এবং আমাকে এটা পূরণ করতে হবে। আমাকে সাড়া দিতে হবে। পরিণতি যেটাই হোক। তো এজন্য আমি আসলে বলব যে আমি অসম্ভব ভাগ্যবান। আলহামদুলিল্লাহ। এমনকি আমার সন্তান কিংবা ওদের বাবাও ৫ আগস্টে উনি আমার আগে বের হয়ে গেছেন। আমি যখন বলছিলাম যে আমিও আসি, উনি বললেন, "তাহলে আমি আসলে তুমি বের হইও।" আবার যেদিন আমি ওই যে বললাম যে ধানমন্ডিতে আমরা মিছিলে বের হয়েছি, সেদিন উনি অফিস থেকে এসে বাসায় ছিলেন। যে, "তুমি যাও।" হ্যাঁ? তো আমার কাছে আসলে এই জায়গাগুলো যতটুকু না ভয়ের, যতটুকু না রিস্কের, তার চাইতে বেশি আমার মনে হয় এরকম একেকটা সংকটে আমরা আমাদের পারিবারিক সম্পর্কগুলাকে আরেকটু নতুন দিক থেকে দেখছিলাম। যে একজনের চেয়ে আরেকজনের সাহস বেশি। যারা বিদেশে আছেন তারা কখনো ফোন করে বলেন নাই যে, "বাইর হইও না, সাবধান থেকো।" এটা বলেন নাই। বলছেন যে, "বসে থেকো না।" হুম? কারণ মরতে তো সবাইকে হয়। কেউ রোড অ্যাক্সিডেন্টে মরে, কেউ একটা অসুখ হয়ে হাসপাতালে মরে। কিন্তু যেদিন আমার মরার কথা, কিন্তু সেদিন যাইতেই হবে। এটা আসলে মানুষের ভেতরে থাকলে মানুষ নির্ভীক হয়ে যায়। এবং ৫ অগাস্ট ২০২৪ বাংলাদেশে এসেছে এরকম চিন্তা ভাবনার কারণেই। কেউ চিন্তা করে নাই যে আমাকে কোথায় যেতে হবে বা আমি যদি মরে যাই কি হবে? চিন্তা করে নাই। আলহামদুলিল্লাহ। এবং এইটার কারণে আমি বলব আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে বাধা কখনো ওইভাবে ফেস করতে হয় নাই। আচ্ছা, নারী হিসেবে রাজনীতিটা মানে যদিও আপনার মানে ওই অর্থে বাংলাদেশের রাজনীতিতে পদার্পণটা আসলে ওইভাবে হয় নাই। হুম, মানে হুম। হইতে যাচ্ছে আসলে। তো আপনার কি মনে হয় নারী নারী হিসেবে রাজনীতিটা বাংলাদেশে কতটা কঠিন? মানে কোন জিনিসটা একটু বেশি কঠিন? জি। নারী হিসেবে আসলে আমি এটাকে আলাদা করে দেখব না। ওকে, ১ম কথা যদি জেনারেলি দেখি জি, যে যেকোনো বাংলাদেশে যেকোনো আদর্শিক আন্দোলন যারা করছেন তাদের সামনে একটা ডিফিকাল্টি আসে। কারণ বেশিরভাগ মানুষ যারা রাজনীতিতে আসেন তাদের সামনে স্বার্থের ব্যাপার থাকে। তাদেরকে ফেস করতে হয় ফার্স্ট। এবং দ্বিতীয়ত হচ্ছে রাজনীতি এখানে একটা ইনভেস্টমেন্টের জায়গা। এখানে কেউ একটা সময় পর্যন্ত ইনভেস্ট করে এবং পরে সেটা সুদে আসলে তুলে নেয়। এটার শিকার হয় হচ্ছে মানুষ, জনগণ। ট্রু, যদিও বলা হয় যে রাজনীতি করছি জনগণের জন্য, কিন্তু আমার মনে হয় ব্যাপারটা উল্টা। রাজনীতি করছি আমার জন্য আর ইউজ করছি জনগণকে। এটা দেখবেন বারবার হয়েছে এখানে। আমি একটা আ আ রিসার্চ পেপার আমার বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে একটা জুলাই কনফারেন্স হলো ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল। সেখানে একটা কাজ করেছিলাম। যে কাজটা এরকম ছিল যে বাংলাদেশে এই যে গণ আন্দোলনগুলো কিছুদিন পর, পর বদলাচ্ছে এবং এগুলো প্যাটার্ন সেইম। সেই একটা সরকার কেনই যেন লাগাম ছাড়া হয়ে যায় এবং তাকে থামানোর জন্য কিছু নির্দোষ মানুষকে রক্ত দিতে হয়। এই উর্বর জমিতেই আবার একটা নতুন স্বপ্ন তৈরি হয়। আবার কেউ না কেউ এটাকে ধ্বংস করতে আসে। এটা একটা ইটস লাইক আ সাইকেল এবং কমপক্ষে ৫ বার এটা আমরা ফেস করেছি। এখানে নারীর সমস্যাটা কি? নারীর সমস্যাটা হচ্ছে ১ম কথা আমরা যে আর্থসামাজিক ব্যাকগ্রাউন্ড থেকে এখানে এসে দাঁড়িয়েছি, আপনি এটা ধার্মিকতা বলেন,
ট্র্যাডিশন বলেন সব জায়গাতেই নারীকে আমরা শান্তশিষ্ট একটা অবয়বে সুন্দর, নমনীয়, কমনীয় জায়গায় দেখতে এবং রাখতে পছন্দ করি। নারী শক্ত হবে, একটা ডিসিশন নিবে কিংবা একটা বড় কাজে সামনে এগিয়ে যাবে। এখানে ২ ধরনের বাধা আসে। একটা বাধা হচ্ছে প্রথম কথা মহিলা মানুষের এখানে কি? আপনি দেখবেন ভিডিও আছে। এবারের নির্বাচনের আগে জামাতের মহিলারা যখন এলাকায় ওনারা সবসময়ই কাজ করেন, এলাকায় মানুষের বাসায় যান। নির্বাচনের কাজ যখন করছিলেন তখন এক বর্তমান ক্ষমতাসীন দলের একজন উপজেলার পর্যায়ের নেতা উনি বলছেন, "আপনারা বাসায় যান, মহিলা মানুষের আবার কিসের রাজনীতি?" এটা তো তার মুখে মানায় না। তার দলের অবিসংবাদিত নেত্রী কে ছিলেন? তাই না? একেবারে। ৩৫ বছর ধরে তিনি আড়ালে হোক প্রকাশ্যে হোক দলকে স্টিডি মানে স্টিডি রাখার চেষ্টা করেছেন এবং অবিসংবাদিতভাবে কাজ করেছেন। তার মুখে তো এটা মানাচ্ছে না। তার মানে ওই যে একজন রোল মডেল, তার কারণেও তার এই মাইন্ডসেটটা চেঞ্জ হয় নাই। দ্বিতীয়ত আরেকটা যেটা প্রশ্ন আসে, যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন তাদের মাথায় প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে নিরাপত্তা। যেটা একটা খুবই ভ্যালিড কোয়েশ্চেন এবং যেটা হয় নিরাপত্তার কারণে অনেক সময় ওই যে দেখেন না যে আমরা রাস্তাঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আমাদের মেয়েগুলোকে আগে বাসায় পাঠিয়ে দেই যে তুমি বাইরে যাবা না। কারণ তুমি খারাপ সেটা না, রাস্তাটা খারাপ। True. এটা বেইনসাফি হচ্ছে কিনা এটা পরের কোয়েশ্চেন, কিন্তু এটা হচ্ছে। তো নারীকে আসলে এই প্রশ্নগুলাকে ফেস করতে হয়। আমার রাজনীতিতে আসা আসলেই খুবই মানে আপনি যেটা বলছিলেন যে এখনো আসি নাই ভালো মতো, হ্যাঁ? কিন্তু আমি যাদেরকে দেখছি, যেমন বিএনপির কিন্তু একটা লম্বা হিস্ট্রি আছে বাংলাদেশে। কারণ বেগম খালেদা জিয়া খুব শুরু থেকে যেহেতু তিনিও নিজেও নারী ছিলেন, আমি আপাদের সাথে বিভিন্ন জায়গায় দেখা হয়, এই গল্পগুলো শুনি। খুব ইন্সপায়ারিং। একেকজনকে মাস্টার্সের পরে চাকরি না খুঁজে বলছেন, "আসো, দলে যোগ দাও। তোমার বোন আছে একটা নিয়ে আসো।" এবং উনি নিজের বোনকেও নিয়ে আসছেন, Right. তাই না? নিজের ভাইকেও নিয়ে আসছেন যে, "একটু দেশের মানুষের জন্য কাজ করি।" তো তাদের কাছ থেকে শুনলে বোঝা যায় যে তাদেরকে আসলে পদে এই একই চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়েছে। ক্ষমতার দ্বন্দ্বে তারা পিছিয়েছেন। কারণ হচ্ছে তারা রুড হতে পারেন নাই। তাদের কাছে অঢেল পয়সা ছিল না ওই যে ইনভেস্ট করার মতন। এবং ধার্মিকদের কাছ থেকেও এক ধরনের রেজিস্ট্যান্স পেয়েছেন। তো এই সবকিছু মিলে যাত্রাটা কঠিন আমি বলব। কিন্তু আবার যেই দেশে ভোটার বলেন আর নাগরিক বলেন 50% নারী, সেই দেশে নারী যদি কথা না বলে তাহলে তো নারীর কথাগুলা কেউ বুঝবেই না, বলতে পারবে না। এজন্যই নারীর যেকোনো ফরম্যাটে হোক, হোক এটা পলিটিক্যাল ফরম্যাটে, হোক এটা সোশ্যাল রিভলিউশনের ফরম্যাটে অর এনিহাউ তাকে কথা বলা উচিত। ইট ইজ ইটসেলফ আ পলিটিক্স। নারীর কথা বলাটাই একটা পলিটিক্স। হ্যাঁ? এজন্য দেখবেন আমরা যারা কথা বলি আমাদের পিছনে অনেক ধরনের কথা হয়। আমাদের প্রত্যেকটা কথাকে ব্যবচ্ছেদ করা হয়। হ্যাঁ, যে আমি কি বললাম? আমি যদি বলি পানি ভালো, তখন বলা হবে, "ও আচ্ছা চা ভালো না।" আমি যদি বলি চা ভালো, বলবে, "ও আচ্ছা তাহলে আপনি কফি দেখতে পারেন না, আপনি খারাপ।" এটা আমার সাথে হচ্ছে গত কিছুদিন ধরে। তারপরেও এখানে কথা বলা উচিত। কারণ আমি দেখছি প্রত্যেকটা কাজের পরে আমি দেখছি কিছু নতুন মানুষ আমাকে কানেক্ট করেন যারা বলেন যে, "আমি এই কথাটার জন্য হয়তো ২০ বছর ধরে অপেক্ষা করেছি। কেউ বলে নাই।" আপনি বলেন নাই কেন? আপা ভয় লাগে। হ্যাঁ? তো এখানে আসলে নারীর জন্য যেরকম চ্যালেঞ্জ আছে, সেরকম অপার সম্ভাবনা আছে। বিরাট বড় ফিল্ড ফাঁকা পড়ে আছে। জামায়াতে ইসলামের নারী রাজনীতি নিয়ে অনেক সমালোচনা আছে। যেরকম আ তারা দ্বীনের দাওয়াত দিতে গিয়ে পলিটিক্সে ইনসিস্ট করে। এটার ব্যাপারে আপনার কি বলার আছে? জি। এটার ব্যাপারে আসলে এটা ক্লিন, কথাটা ক্লিন। এটার ব্যাপারে জামাত এটা শুরু থেকে বলে আসছে যে, ধর্মকে রাজনীতি থেকে আলাদা কে করল? ২ টা তো আলাদা কোনদিন ছিল না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত অ্যাক্টিভিটি দেখেন। আপনি ধর্ম আর রাজনীতিকে আলাদা করতে পারবেন?
হি ওয়াজ দেয়ার বিকজ হি ওয়াজ মেন্ট টু বি দেয়ার। উনি মদিনায় যাওয়ার পরে বলেন নাই যে ঠিক আছে আমি নিরাপদে বেঁচে আসছি, এখন আমি একটু নামাজ কালাম পড়ি, তোমরা মদিনাটা চালাও, যুদ্ধ টুদ্ধ হইলে তোমরা দেখো। বলেছেন? আপনি তার জীবনে কোনো জায়গায় ধর্ম আর রাজনীতিকে আলাদা করতে পারবেন না। হ্যাঁ, এটা কিসের জন্য সত্য? এটা হচ্ছে প্রচলিত ধর্মগুলোর জন্য সত্য। কিন্তু ইসলাম তো ধর্ম না। এটা তো একটা কোড। আমাকে কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে। যেই ইসলাম আমাকে বলছে তুমি ৪ টা কাজ না করলে তুমি ধ্বংস। সূরা আসরে আল্লাহ বলছেন। কি, কি কাজ? ঈমান আনো, ভালো কাজ করো। এরপরে মানুষকে ভালো কাজের উপদেশ দাও আর ধৈর্য ধারণের উপদেশ দাও। এই ভালো কাজের উপদেশ দেওয়াটার এক্সটেন্ট কি? এক্সটেন্ট হচ্ছে এটা আরেকটা হাদিসে আসছে যে আমি ভালো কাজের উপদেশ দিব আর খারাপ কাজ দেখলে কি করব? বাধা দিব। এই বাধাটা কিরকম? আমি ১ম এ হাত দিয়ে থামানোর চেষ্টা করব। এরপরে না পারলে মুখ দিয়ে বলব। এরপরে না পারলে মন দিয়ে ঘৃণা করব। কিন্তু সেটা কিন্তু সর্বনিম্ন পর্যায়ে। এটাও বলা আছে। ইজ নট দ্যাট পলিটিক্স। দিস ইজ দ্য থিং ইসলামী পলিটিক্স ইজ মেন্ট ফর। এই একই কাজটা যখন আমরা করেছি, জামাত ইসলামী করছে, ভোটের সময় ছাড়াও তো আমি রাজনীতি করছি। আমি ফুল টাইম পলিটিশিয়ান। তাই না? আমি মানুষের কাছে যাচ্ছি, আমি বলছি দেখেন ইসলামিক লাইফস্টাইল এইটা। এটা একটা পলিটিক্স। আমি মানুষকে বলছি যে আপনি আপনার ছেলেমেয়েদের সাথে কি বিহেভ করবেন? তাদেরকে কিভাবে ইসলামের কথা বলবেন? আপনার হাসব্যান্ড কি ঘুষ খায়, সুদ খায়? তাকে কিভাবে ফেরায় রাখবেন? বলেন, এটা পলিটিক্স না ইসলাম? বোথ। তাহলে এই যে পলিটিক্স আর ইসলামকে আলাদা করে ফেলা, এই কাজটা কিন্তু উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। যেন পলিটিক্সটাকে ইচ্ছেমতো নোংরামি করতে দেওয়া যায়। আর ইসলামকে যারা পছন্দ করে তারা ওই যে বাবুরাম শাহপুরের সাপের মতন মসজিদে যাবে, আসবে, ঈদের সময় কুরবানি দিবে, ঈদের সময় ঈদের নামাজ পড়বে, একটা পাঞ্জাবি পড়বে। জামাত তো কখনো এই ইসলামের কথা বলে নাই মানুষকে। কারণ এই ইসলামের কথা বলার আমার উপায় নাই। আমি সত্যকে লুকাতে পারছি না। শুধু ভোটের সময় না, জামাত ইসলামের মহিলা সারা বছর মানুষের বাসায় যাচ্ছে। মানুষকে বলছেন, আপা কোরআন পড়েন। শুধু আরবিটা পড়েন না, কারণ আপনি তো বুঝেন না। আপনি আরবিটাও পড়েন, সোয়াবও হবে, অর্থটাও পড়েন, আরো সোয়াব হবে। এই কথাটা বলাটা তো বোথ পলিটিক্স অ্যান্ড ইসলাম। কোরআনের কোনো জায়গাকে আপনি রাজনীতি এবং ইসলামকে আলাদা করতে পারবেন না। তাই না? তো সেক্ষেত্রে এই কথাটা যখন বলা হয় যে তারা রাজনীতি করতে ধর্মের কাজ বলতে গিয়ে ভোটের কাজ করে, আমার কাছে এই কোয়েশ্চেনটা কি ইনভ্যালিড মনে হয়। কারণ ভোটের মাধ্যমে আমরা করিটা কি? আমি নেতৃত্বের পরিবর্তন চাচ্ছি। দিস ইজ ভেরি মাচ ইসলামিক। ইসলাম আসছেই দুনিয়ায় এর জন্য। নেতৃত্ব চেঞ্জের জন্য। শুধু মানুষকে নামাজ পড়ানোর জন্য। মানুষ আগেও লম্বা কাপড় পরতো। মানুষ আগেও কাবার পাশে তাওয়াফ করত। কিন্তু ইসলাম যে দাওয়াতটা নিয়ে আসছে, সেই দাওয়াতের ব্যাপকতাটা কিংবা সম্পূর্ণ জায়গাটা আমরা বুঝি না দেখে আমরা দুটাকে আলাদা করি এবং বলি সব দোষ জামাতের। তাই না? আপনার রাজনীতিতে আসার উদ্দেশ্য কি? ক্ষমতা নাকি আদর্শ? অবশ্যই আদর্শ। কারণ ক্ষমতার দৌড়ে যখন একটা মানুষ ঢুকে যায়, সেখান থেকে আর উপায় নাই। তাকে ওই যে তার প্রতিপক্ষের হাতে ছোট হইতে হয়, নাহলে মৃত্যুবরণ করতে হয়। তাই তো? মূলত ইসলামী আন্দোলনের মাধ্যমে যারা রাজনীতিতে আসেন তাদের কাছে এটাই উদ্দেশ্য থাকে যে আমি সত্যি কথাটা বলতেই থাকবো। আ এখানে আমাকে এরপরে যাই করা হোক। কারণ আমি যদি চলেও যাই তাহলে আমি এক্সাম্পল হব। জামাত ইসলামী যে নেতাদেরকে ফাঁসি দেয়া হয়েছে, কেউ জেলে, কেউ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন, প্রত্যেকের কাছে সুযোগ ছিল তাদের সন্তানরা যারা বিদেশে থাকে সেখানে চলে যাওয়ার। কিন্তু তারা পীঠ প্রদর্শন করেন নাই। তো আমার সামনে তো আর কোনো আদর্শ দরকার নাই। ক্ষমতা পেলে বদলে যাবেন না তো? এই আদর্শ অটুট থাকবে? ইনশাআল্লাহ। আর দেখেন এখানে একটা গণতন্ত্রের যে ভালো দিকটা সেটা হচ্ছে যে মানুষ তার মতামতকে হোল্ড করতে পারে। আমার জন্য রাস্তাটা কঠিন, কিন্তু আমি পথহারা না। আমার সামনে একটা পথ আছে। I know the route. আপনার দলের নারী স্বাধীনতার সংজ্ঞা কি? ইসলাম যে নারী স্বাধীনতার যে সংজ্ঞা দিয়েছে সেটাই আমার কাছে নারী স্বাধীনতার সংজ্ঞা। ইসলাম নারীকে বলে একজন
স্বতন্ত্র মানুষ হিসেবে, যার মর্যাদা আল্লাহর কাছে সমান, যেকোনো মানুষের মর্যাদা আল্লাহর কাছে সমান, এবং আল্লাহ বলছেন কিসের ভিত্তিতে শুধু একজন মানুষ বেটার হতে পারে? তার কাজের ভিত্তিতে, চরিত্র, আখলাক। সেই জায়গাটাতে তো আমি পার্থক্য দেখি না। উপরন্তু যেই রাজনীতির এই জায়গাটা বা আন্দোলনের যেই বড় জায়গাটা আমি দেখেছি, সেখানে আমি আমার দাদিকে দেখেছি, আমার মাকে দেখেছি যে তারা খুব সাড়ম্বরে কাজ করেছেন, রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা অত বেশি ছিল না, কিন্তু সংগঠন তাদেরকে শিখিয়ে এমন আধুনিক একজন নারীতে পরিণত করেছে, যিনি প্রতিদিন পেপার না পড়লে তার কষ্ট হয়। আমার দাদির, উনি মফস্বলেই থেকেছেন, সেখানেই সারা জীবন। আমার দাদিও এই আন্দোলনের সাথেই ছিলেন। তো তার অনেকগুলো গ্রামে যেতে হতো, অনেকগুলো উপজেলায় দায়িত্ব ছিল। একেকটা উপজেলার একেকটা ব্যাগ ছিল। যেদিন যেখানে যাবেন সেখানকার কাগজপত্রগুলো ওইটাতে থাকতো। আচ্ছা। তো ওইটা নিয়ে যাইতেন সেখানে। খুবই স্মার্ট মহিলা ছিলেন। তো সেখানে আমি আসলে যখন মানুষকে এটা বলতে শুনি যে জামায়াত ইসলামীতে নারীর অবস্থান একটু অন্য, তখন আমার আসলে তাদের জন্য একটু মায়া লাগে, কারণ তারা জানে না আসলে। পশ্চিমা বিশ্বের নারী স্বাধীনতা আর আমাদের মানে আমাদের যে মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ, এইটার কম্বিনেশন কিভাবে হইতে পারে মনে করেন? জি। দেখেন, আমি যখন ইসলামের নারীর অধিকার নিয়ে জানি, কথা বলি বা পড়ালেখা করি, তখন আমার কাছে আর কারোর সাহায্য নিতে হবে এটা মনে হয় না। কোনো ব্যালেন্স এই কি দরকার হয় মনে করেন? আসছি। যেমন ধরেন, ইসলামী যেই নির্দেশনাগুলো, এগুলো যখন মানুষ আসল বুঝতে শিখে, আপনি সেই সমাজগুলোতে দেখবেন নারী অসম্ভব আম ক্ষমতা এবং কর্তৃত্ব নিয়ে অবস্থান করেছে। আপনি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সময় থেকে শুরু করে এরপরে যারা মুসলিম সাহাবিয়া, কিংবা এরপরে বিভিন্ন শাসনামলে, আব্বাসীয় বা উমাইয়া শাসনামলে যদি মহিলাদেরকে দেখেন, কিংবা অটোমান শাসনামলে, মহিলারা ইভেন পুরুষদের চাইতে ক্ষমতাবান ছিলেন। True. হ্যাঁ? এবং তারা অনেক সময় দেখা যেত রাজপরিবারের সিদ্ধান্তগুলো মহিলাদের কাছ থেকে আসছে। আমরা যদি একজন হারুন রশিদের স্ত্রীর কথা চিন্তা করি, তিনি সেই ইরাক থেকে শুরু করে মক্কা পর্যন্ত অ্যা নাহার-ই-জুবাইদা বলে এটাকে। এটা এখনো কিছু চিহ্ন আছে। এটা তৈরি করেছিলেন, এবং এটা তার নিজের পয়সা ছিল। ইসলাম সবসময় এনশিওর করেছে নারীর হাতে যেন পয়সা থাকে। নারী যেন পড়ালেখা করে। কারণ নারীকে বলা হয়েছে যে, "তুমি লাভজনক কাজ করতে পারবা, কিন্তু তোমার খরচের বাধ্যবাধকতা নাই।" এটা কেন একটা মানুষকে দেয়া হয়? এনশিওর করা হয়েছে তার হাতে যেন পয়সা আসে, কিন্তু তাকে খরচের বাধ্যবাধকতার কোনো জায়গা দেওয়া হয়নি। এই গ্যাপটা, যে এই পয়সাটা নারী কি করবে? অবশ্যই কল্যাণকর কাজে ব্যবহার করবে। এবং আমি একটা বই অনুবাদ করেছি ইংলিশ থেকে, আল মুহাদ্দিসাত। সেইখানে ১০,০০০ সাহাবিয়ার কথা আছে, সরি ১০,০০০ মুহাদ্দিসার কথা আছে, যারা হাদিসের জন্য অনেক দূর, দূর ভ্রমণ করেছেন। কখনো বাচ্চাসহ। একটা হাদিস কোনো জায়গায় গিয়ে শিখতে পারবেন। কখনো বাচ্চাসহ, কখনো ভাইসহ সফর করেছেন। দিস ইস দ্য রিয়েল ইসলামিক সিনারিও। এরপর কি হইল? এরপর, এটা অনেক বড় একটা স্টোরি। এখানে খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। মুসলমানরা যখন ইউরোপ এবং বিশেষ করে পারস্য সাম্রাজ্যকে দেখল, আস্তে, আস্তে মুসলমানদের মনে নারীর ব্যাপারে একটা ক্যাপটিভ চিন্তা শুরু হইল যে তাকে একটু অধীনে রাখতে হবে। কিন্তু এটা কিন্তু ইসলামিক সংস্কৃতি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, যাদেরকে মুমিনরা মা বলতেন, উম্মুল মুমিনিন, তাদের লাইফস্টাইল দেখলেই আমরা বুঝবো। হ্যাঁ, তাদের ব্যাপারে কিছু জিনিস আলাদা ছিল। তারা পর্দার আড়াল থেকে কথা বলতে হতো। কিন্তু তাতে কি তাদের মতামত ঢাকা পড়ত? উমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে প্রত্যেক সাহাবীকে তারা পরামর্শ দিয়েছেন। শেষ পর্যন্ত আলীর সাথে তো একটা যুদ্ধই হয়ে গেল হযরত আয়েশার। Correct. তাই না? তো তিনি কি এইখানে তার নারীত্ব তাকে ধরে রাখে নাই তো? কারণ ইসলাম আসলে সেটা না। তো যেটা বলছিলাম, আস্তে, আস্তে এই ক্যাপটিভিটির চিন্তা আসতে, আসতে, আর কলোনিয়ালিজমে যেটা হয়, কলোনিয়াল সোসাইটিতে পুরুষ চিন্তা করে যে নারীকে যদি আমি এক্সপোজ হতে দেই, সে এই যে কলোনিয়াল যে প্রভুরা, তাদেরকে দিয়ে প্রভাবিত হয়ে যাবে।
এজন্য একটু তাকে সেফ রাখি। এই যে সেফ রাখার চিন্তাটা আর লুকায় ফেলার চিন্তাটা আস্তে, আস্তে প্যারালালি গ্রো করল। যার কারণে আজকে দেখেন আমি যদি আপনাকে এখানে বলি যে মুসলমানদেরকে মুসলিম নারীদেরকে নামাজে যাওয়া থেকে বিরত রাখতে কেউ নিষেধ করতে পারে না। আজকে আমার ব্যাপারে অনেক কথাবার্তা হবে। কিন্তু তারা এটা ভুলে যাচ্ছেন যে ওইটা ইসলাম না। সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর বান্দীদেরকে নামাজে যাওয়া থেকে বিরত রাখবা না, পারবা না। হযরত উমার ওনার স্ত্রীকে বলতেন মাঝে মধ্যে যে, "তুমি মসজিদে যাও, অনেক ধরনের ঝামেলা হতে পারে।" তো ওনার স্ত্রী বলতেন, "আপনি একটু নিষেধ করেন তো।" কারণ উনি তো জানেন যে হাদিস যেহেতু আছে নিষেধ করা যাবে না। সেই সোসাইটিটা কই? যার কারণে এই যে আমাদের কিছু গ্যাপ, আমি আপনাকে শুরুতে বলেছি যে ইসলামকে যখন মানুষ বুঝবে, ইসলামে নারীর অবস্থানকে বুঝবে, তার কাছে নারী স্বাধীনতার সো কল্ড ডেফিনিশন এর কোনো মূল্যই থাকবে না। কিন্তু আমরাই এটাকে লিমিট করে দিয়ে ওই যে নারীবাদকে আমাদের ভেতর ঢুকতে দিয়েছি। কারণ এখানে আমরা অনেকগুলো গ্রাজ তৈরি করেছি। এটা লম্বা সময় ধরে। আমরা ধর্মের নামে যখন নারীকে বঞ্চিত করেছি, তখন কেউ এসে বলছে, "বোন আসে।" তখন সে ভাবছে যে আমি তো বের হইতে পারবো। কে ডাকছে, কেন ডাকছে এটা সে দেখে নাই। এবং এটার কারণে ইভেনচুয়ালি নারীর অনেক লসও হয়েছে। সুতরাং আমি কোনটাকে যদি খারাপ না বলি, পাশ্চাত্য চিন্তাভাবনাকে, নারী স্বাধীনতার সংজ্ঞাকে আমি এখন এনালাইসিস করতে বসি নাই। আমি আমি আমার কথা এটাই যে ইসলাম নারীকে যেটুকু দিয়েছে এবং যে অবস্থানে রেখেছে সামাজিকভাবে, সেটাকে বোঝা, বিশ্বাস করা এবং প্র্যাকটিস করা, এটার অভাবে আমরা যে হীনমন্যতায় ভুগি, এটার সুযোগ নিয়ে অনেক ধরনের মিসকনসেপশন আমাদের ভেতরে ঢুকে যায়। অনেক ওয়েস্টার্ন আইডিয়া আমাদের ভেতর ঢুকে যায়। যেটা আমি এটা আমার নিজেদেরকে বলতে চাই, এটা আমাদের ফল্ট। আমরা এটা সুযোগ দিয়েছি। ওকে, আমরা এবার একটা র‍্যাপিড ফায়ার সেগমেন্টে যাই। আম এক শব্দে রাজনীতি বা এক বাক্যে বলতে পারেন কিংবা বাংলাদেশের রাজনীতি যতটুকু বুঝেছেন। নিজের ভালো না মানুষের ভালো? ইসলামী রাজনীতি আধুনিক বাংলাদেশে সম্ভব? সম্ভব। বরং ইসলামী রাজনীতি আধুনিক বাংলাদেশে বেশি সম্ভব। এক শব্দে বাংলাদেশ, মানে বাংলাদেশকে এক শব্দে কিভাবে ডিফাইন করব? অথবা এক বাক্যে হতে পারে। আমার দেশ, আমার মাটি। এক্সেলেন্ট। আপনার সবচেয়ে বড় ভয়? আমি যেটা বলতে চাইনি, মানুষ যখন আমার কথা থেকে সেইটাকে বলায় বা সেইটাকে ইন্টারপ্রেট করে, সেটা আমার কাছে খুব ভয় লাগে। সবচেয়ে বড় শক্তি? আমার বিশ্বাস। নারী নেতৃত্বের বড় বাধা? সামাজিক আম মনস্তত্ত্ব। একটা ভুল যা আপনি আর করতে চান না? আলহামদুলিল্লাহ এরকম কিছু নাই। জীবনের সবচেয়ে বড় ইন্সপিরেশন? আমার পরিবার। ওকে। সবচেয়ে বেশি রাগ হয় কখন? কঠিন প্রশ্ন। জানি না। স্কিপ করবেন? হুম, সিউর। ওকে। সবচেয়ে বড় উইকনেস কি? এটাও স্কিপ করতে পারেন চাইলে। বাট বলতে চাইলে আমরা শুনতে চাই। ওই যে পরিবার। ওকে। কোনটা বেশি ভয় পান? ব্যর্থতা নাকি সমালোচনা? ব্যর্থতা। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি এই পর্যন্ত? আলহামদুলিল্লাহ। আমার একটা জিনিস মনে হয় যে আমি মনে হয় কথা দিয়ে আমার জীবনে দেখা হয় নাই, এমন মানুষের সাথে কথা বলতে পেরেছি। এটা আমাকে খুব শান্তি দেয়। যে কয়টাই জানি আরকি। প্রিয় খাবার কি? আমি সব খাই। ভাত। ওকে। চা না কফি? চা। কাউকে ক্ষমা করতে পারেন সহজে? আলহামদুলিল্লাহ পারি। নিজেকে ৫ বছর পর কোথায় দেখতে চান?
কোথায় দেখতে চাই না সেটা একটু বলি। আমার একটা প্লিজ। ইন্সপিরেশন হচ্ছে আমি হুম। প্রত্যেকদিন অফিস থেকে আসতে আ শ্যামলী দিয়ে আসি তো। শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন গণভবন, এটার দেয়ালটাকে মানুষ যেভাবে ভেঙেছে, হুম। এটা আমার অনেক বড় একটা ইন্সপিরেশন। আমি তখন লিখেও ছিলাম যে আমার মনে হয় বাংলাদেশের পরে যখন সংসদ হবে সেই ৩৫০ জন সংসদ সদস্যকে আমি একটা ছবি বাঁধাই করে দিতে চাই। সেটা হচ্ছে দেয়ালটা। ভাঙা যে দেয়াল। হ্যাঁ, যে এভাবে যেন যাইতে না হয়। কতটা ক্রোধ নিয়ে মানুষ। জি। আমার মনে হয় আমি ওইটা চাই না। ৫ বছর পরে ওইটা চাই না। আর যেকোনো পজিটিভ জিনিস যদি এটা ছাড়া আল্লাহ আমাকে দিয়ে করান, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা আবার ফিরে যাই আমাদের মূল জায়গায়। জীবনে কখনো এমন মুহূর্তে এসেছে যখন মনে হয়েছে আমি আর পারব না? অনেকবার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে করি নাই। ওকে। এখন মনে হয় কি ভালো হইছে করি নাই, তাই না? পার হয়ে আসলে তো আর ওরকম লাগে না। অসম্ভব কষ্ট হয়েছে। আমার পড়ালেখার লাইফটা একটু আপস অ্যান্ড ডাউনস বেশি। ওকে। আমার স্টাডি লাইফটা। তো এরকম অসংখ্যবার মনে হয়েছে যে মার্দিয়া ইটস ওভার। বাসায় যাও। ওই জায়গাটায় আসি। আপনার ছোটবেলার আপনাকে কিছু বলতে চাইলে কি বলতেন? আমার আসলে অনেক মায়া লাগে আমার ছোটবেলার মানুষটার কথা মনে হইলে। যে আমি তো কিচ্ছু জানতাম না। তো হয়তো আমি এটা বলতে চাইতাম যে, "একটু অপেক্ষা করো। জীবন এত সুন্দর দেখবা।" এক্সেলেন্ট। আপনি কি চান মানুষ আপনাকে কি হিসেবে মনে রাখুক? আমি কখনো কোনো মানুষকে মূল্যায়নের জায়গায় যাই না। সুতরাং আমি মানুষের হাতে মূল্যায়িত হতে চাই না। কিন্তু রাজনীতির জায়গাটা এমন যে এখানে এতগুলা চোখ এত এক্সপেকটেশন নিয়ে তাকিয়ে থাকে। ইটস কোয়াইট ডিফিকাল্ট টু প্লিজ পিপল, রাইট? ইফ ইউ ডু দ্য রাইটেস্ট থিং অলওয়েজ। তো আমি চাই মানুষ আমাকে মূল্যায়ন করুক আমার আ সীমাবদ্ধতাগুলা দেখে, আমার সক্ষমতা জেনে। আমাদের দর্শকদের জন্যে সবশেষে কিছু বলতে চান কিনা? আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে জীবনে অনেকগুলা সুযোগ আসে। কখনো, কখনো আমরা ভুল দরজায় টোকা দিয়ে ফেলি। এমনকি ঢুকেও যাই। আবার কখনো, কখনো মনে হয় যে, ইস! ভাগ্যিস সুযোগটা নিয়েছিলাম, নইলে কি হইতো? আমি আমার জীবনে আমার সামনে যতগুলা দরজা এসেছে, আমার মাথায় খুব অ্যাবসার্ড সময় খুব অ্যাবসার্ড একটা আইডিয়া এসেছে। এটা নিয়েও একটু কাজ করার চেষ্টা করি এখনো। আমার মনে হয় যে এই যে সামনে অনেকগুলা দরজা, আমার মৃত্যু পর্যন্ত আমি যতগুলা আইডিয়া আমার মাথায় আসবে, যতগুলা চিন্তা আমার মাথায় আসবে বা পরিকল্পনা আসবে, সেই প্রতিটা পরিকল্পনার দরজায় একটু করে টোকা দিতে চাই। আমি কোনো সুযোগ মিস করতে চাই না। এটা হয়তো একটু লোভী শোনায়, কিন্তু ইটস বিউটিফুল। এই যে জীবনকে এক্সপ্লোর করতে চাওয়া, এই যে জীবনকে উল্টায় পাল্টায় দেখা, এটা চমৎকার। এবং হয়তো আমি ৩৫ বছর বয়সে এসে আমার এমন একটা পার্সোনালিটি ট্রেইট আবিষ্কার করেছি যেটা আমি জানতামই না যে এই ৩৫ বছর আমার মধ্যে ছিল। এবং তখন হয়তো পরিবারের কেউ একজন বলেছে যে, "এই জিনিসটা তুমি না অমুকের কাছ থেকে পেয়েছো। হয়তো যেই পূর্বপুরুষকে আমি দেখি নাই।" তো এটা চমৎকার। এজন্য তো আমাকে সুযোগগুলা নিতে হবে। তাই না? আমার মনে হয় আমি এটা বলতে চাই। ডো নট মিস এনি সিঙ্গল চান্স। অনেক ধন্যবাদ আপা। এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্যে। বাংলা ভিশন আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। থ্যাংক ইউ আমরা আপনাদেরকেও। আশা করব আপনি আবারও আসবেন আমাদের এখানে। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা বুঝলাম নারী নেতৃত্ব কেবল আসন বা পদ নয়, একটি সংগ্রাম। মার্দিয়া মমতাজকে ধন্যবাদ সময় দেওয়ার জন্যে। আপনারা যদি চান উনি আবারও আসুন বাংলা ভিশনের পডকাস্টে, তাহলে কমেন্টে লিখুন পার্ট 2। অসংখ্য ধন্যবাদ।